হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তুই আমারই থাকবি, লেখিকা ইশরাত জাহান ফারিয়া, পর্ব 22। কে যেন পিছন থেকে জড়িয়ে ধরল। আমি হতভম্ব হয়ে গেলাম। কিছুক্ষণ কেটে গেল। আমি বুঝতে পারলাম কেউ নয়, স্বয়ং আবরার আগুন চৌধুরী। হঠাৎ কোথা থেকে উদয় হলো, ভাববার বিষয়। উনি যে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দাঁড়িয়ে আছেন, তো আছেনই। নড়াচড়া বন্ধ করে আমাকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি তো সেই রাগে কাঁপছি। আসলে এর জন্য রাগ করেছি না অন্য কারণে, সেটা নিজের কাছে আমি পরিষ্কার না। অবশ্য 3 দিন ওনাকে না দেখে কেমন যেন লাগলো আমার। খুব মিস করেছি ওনাকে। ক্রাশ বলে কথা, ক্রাশ খেলে যে বাস খাওয়া বাধ্যতামূলক, সেটা নতুন আবিষ্কার করলাম। ওনাকে বরের চেয়ে ক্রাশই বেশি ভাবে আমি। বেশ খানিকক্ষণ পর, কি করছেনটা কি? ছাড়ুন আমায়। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন আর আমার পা ব্যথা করছে, যত সব বলে ওনার দিকে ফিরলাম। ও নড়ো না। কেমন জড়ানো গলা ওনার। আমার সন্দেহ হতে ভালো করে ওনার দিকে তাকালাম। কেমন উস্কুস চুল, গায়ের শার্ট কুঁচকে আছে, হাফ প্যান্টের সাথে শু জুতো। চোখ মুখের অবস্থা বেহাল। খোঁচা খেঁচা দাড়ি, লাল চোখ, গায়ে করা পারফিউমের গন্ধ। আমি সন্দেহের চোখে তাকিয়ে বললাম, কি কিছু খেয়ে এসেছেন মনে হয়? উনি বাচ্চাদের মতো হেসে বললেন, খেয়েছি তো। কি মজার জিনিস? আমি রাগে চোখে বললাম, বলুন কি? জুসি জুসি ড্রিঙ্ক করেছি বলে ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল। বুঝো কাণ্ড। বেটা ড্রিঙ্ক করে মাতাল হয়ে এসে আমায় বলছে জুসি জুসি ড্রিঙ্ক করেছে। আজব, মতিগতি ঠিক নেই। তোমার ঠোঁট এত গোলাপি কেন? তুমি কি গোলাপ ফুল? এই গোলাপ ফুলে বলো তো, খুশবু আমার গাছগুলোতে পানি দিয়েছে কিনা ঠিক মতো, নইলে ওকে আছাড় মারবো। না না না, আছাড় দিলে আম্মু আবার আমায় বকবে, ওর কাছ থেকে দূরে থাকতে বলবে। না, আমি যাব না। ও তো ছোট, তাই না? আমি ওর থেকে দূরে যাব না বললে বিছানার একপাশে বসে কান্না করতে লাগলো। এই ঘটনায় আমি যতটা না অবাক হলাম, তার চেয়ে বেশি কষ্ট পেলাম। ওনাকে কেমন বিধ্বস্ত লাগছিল। 3 দিনে অবশ্য ওনাকে ভালোবেসে ফেলেছি। লাভ অ্যাট ফার্স্ট সাইট। ক্রাশ এখন আমার জামাই হয়ে গেল। বেটার মতিগতি দেখে তো মনে হয় আমাকে ভালোই বাসে। ভাবনাতে ডুবে আছি। গোর কাটলো ওনাকে উঠতে দেখে। অবাক হয়ে তাকিয়ে আছি। উনি এলোমেলো পায়ে ফেলছেন আর আমার দিকে এগোচ্ছেন। ওনার চোখ আমার ঠোঁটের দিকে। এই মুহূর্তে তো আমার বুকে টর্নেডো বয়ে যাচ্ছে। কি করি ভাবতে ভাবতে উনি আমার কাছে চলে আসলেন। আমিও পিছাতে পিছাতে দেওয়ালের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। উনি আমার ঠোঁটে কিস করতে ভাবেন আর আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। ওনার ঠোঁটের ছোঁয়া আমার চুলে লাগলো। উনি 2 হাত দিয়ে দেওয়াল আড়াল করে রেখেছেন আর আমি ওনাকে এক ধাক্কা দিয়ে চলে এলাম। খুব বাছা বেঁচে গেছি। কি কপাল, ক্রাশে জামাই মাতাল হয়ে বাংলা সিনেমার সিন শুরু করেছে। উনি আমার কাছে এসে জড়ানো গলায় বললেন, কি গোলাপ ফুল, তুমি পচা। পচা না, তোর কেল্লা। মনে মনে গালি দিলাম। বললাম, আপনি বাসায় কখন আসলেন? মামুনিকে ডাকবো? ওনার নিজের প্রতি খেয়াল নেই। আমি কি বললাম শুনলই না। হাত দিয়ে আমার চুলগুলো ঠিক করতে করতে বলল, তুমি অনেক ভালো। আম্মু আমার উপর শুধু শুধু রাগ করে। আমি বললাম, ঘুমাবেন? ঘুমিয়ে পড়ুন। উনি এক দৃষ্টিতে তাকিয়ে নিজের মনে বকবক করছেন। বললাম, ওনাকে পাত্তা দিয়ে লাভ নেই, নিজেকেই সব করতে হবে। যেই বাবা সেই কাজ। আমি ওনাকে বিছানায় উপরে বসালাম ধীরে ধীরে। উনি তখনও আবল তাবল বকেই যাচ্ছেন। ওনার পায়ের দিকে তাকিয়ে আমার হাসি পেল। এত বড় ছেলে হাফ প্যান্টের সাথে সুজুতো পরে ড্রিঙ্ক করতে গেছেন। হাসি পাচ্ছে প্রচুর। কুল খুশবু, কুল। ইউ আর সো লাকি। শেষমেশ ক্রাশকে ভালোবেসে ফেললি, যা এখন পর্যন্ত তোর বান্ধবী আনিকা ইবনাথ পারেনি। নিজেই নিজেকে বাহাবা দিলাম, প্রাউড ফিল করলাম আর মনে হাসলাম। উনি ততক্ষণে বিছানায় গা এলিয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি ওনার পা পিছন থেকে জুতো খুলে দিলাম। উনি বিছানায় শোয়াতে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। চোখগুলো লেগে গেল
আর হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলাম কারো কোলে। আবরার মিয়া ঘুম থেকে উঠে আমাকে কোলে নিয়ে কোথায় যাচ্ছে। কিছু বলতে যাবো দেখি উনি বিছানায় একপাশে আমাকে নামিয়ে দিয়ে নিজে এসে আমার কোলে শুয়ে পড়ল। জড়ানো গলায় বলল, আমার চুলে বিলি কেটে দাও। আমি রেগে বললাম, দেবো না। দাও না, বললাম না দেবো না। আমার ঘুম ভাঙিয়ে নিজের চুলে বিলি কাটতে চাচ্ছেন কেন? আমি কি আপনার বাসার কাজের মেয়ে চকি না? এক ঝুড়ি বক বক করে তাকিয়ে দেখি বেটা কুম্ভকর্ণ ঘুমাচ্ছে। কি জানি কি হলো, আমিও মুচকে এসে ওনার চুলে বিলি কাটতে লাগলাম। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে বসে নাস্তা করলেও উনি ছিলেন অনুপস্থিত। মেয়ে এখনো ঘুমাচ্ছে। মামনি 2-3 বার ডাকতে বললেও আমি মানা করলাম। ঘুমোচ্ছে যখন ঘুমো, তুমি তো আর জানো না মজনুর হচ্ছে পিছনে 4 রাতে ফোন করে বাড়ি এসেছে। যাই হোক, ওনার ঘুম ভাঙলো দুপুর 3টায়। তখন আমি মামনির সাথে শপিং মলে ইচ্ছে মতো শপিং করছি। চলো, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প তুই আমারই থাকবি, লেখিকা ইশরাত জাহান ফারিয়া, পর্ব 23। হঠাৎ করে ধাক্কা খেলাম একটা ছেলের সাথে। আমি পার্কিং লটে দাঁড়িয়ে মামনির জন্য ওয়েট করছি, আর এই ছেলের সাথে খেলাম এক ধাক্কা। যত সব বলে নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়িয়ে ছেলেটার দিকে তাকাতেই বেটা ফাজিল বলল, ওয়াও, ফ্যান্টাস্টিক, এই কিউট গার্ল, হোয়াট ইজ ইউর নেম? আমার মেজাজে সপ্তমে চলে গেল। ইচ্ছে হলো যুদ্ধ পেটা করতে। কিছু বলতে যাব, তার আগেই মামনি হাজির। মামনি বলল, ধর্মা, আবরার জন্য কিছু কিনতে গিয়েছিলাম, তুই গেলি না কেন? তাই আমিও ওর জন্য কিছু নিইনি। আমার শপিং শেষ। তোমার গুণধর ছেলের জন্য তুমি নিয়ে যাও, আমি এখন বাসায় যেতে চাই। তাহলে আমার ছেলের জন্য কিছু নেব না? থাক, তাহলে অন্যদিন আসলেই নিয়ে যাব। মামনি, তোমার এত বড় ছেলে কি নিজের জিনিসটাও নিজে কিনতে পারে না? তোমাকে নিতে হবে? তুই যে কি বলিস, আমার ছেলের পছন্দ দেখলে তুই সারাদিন তাকে নিয়ে শপিং করবি। এত ভালো চয়েস তার, কিন্তু আমি শপিং করতে এলে ওর জন্য কিনি আর কি। ওকে, আরেকদিন কেনাকাটা করো, এখন চলো। চল। পিছনে তাকিয়ে দেখি সেই হাদারাম বদ ছেলে এখনও তাকিয়ে আছে, যেন গম্ভীর ভাবনায় মত্ত সে। মামনি আর আমি প্রচুর শপিং করে রাত 8টায় বাসায় চলে এলাম। সবার জন্য কিছু না কিছু এনেছি, কিন্তু মিস্টার ফায়ারের জন্য কিছু আনিনি। ইনফ্যাক্ট মামনি ওনার জন্য কিছু নিতে পারেনি, সেটা অবশ্য আমার জন্যই। আমি তাড়াহুড়ো করাতে, যাই হোক, সবাই গিফট পেয়ে মহাখুশি। আর ফায়ার মিয়া রাগে চুপসে আছে। রাতে খাওয়া দাওয়ার পর মিস্টার ফায়ারের সাথে কাইন্ডলি আমার মুখোমুখি দেখা হলো রুমে। চোখ মুখ ফুলে আছে, সেটা অবশ্য অতিরিক্ত ঘুমানোর কারণে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতে কি যেন পেছন থেকে আমার ওড়না টেনে ধরলো। আমি পিছনে ফিরে তাকাতে উনি ফট করে আমার ঠোঁটে গাঢ় চুমু এঁকে দিলেন। আমি লজ্জায় মাটিতে মিশে যাচ্ছি। তাও বেটার সামনে তো আর এমন ভাব দেখলে চলবে না, তাই লজ্জা নামক বস্তুটা সাইডে সরিয়ে রেখে হালকা কেসে রাগী গলায় কোনো মতে বললাম, এমন করলেন কেন? উনি আমার ওড়নার একপাশে ছেড়ে দিয়ে হাত দুটো পকেটের ভিতর ঢুকিয়ে ব্রাশ মার্কা হাসি দিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার হাসি থেকে আমার পিত্তি চলে যাচ্ছিল। উনি আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিলেন। আমি তো রীতিমতো হতভম্ব হয়ে পড়েছি। ওনার কাণ্ড কারখানা দেখে উনি চোখ মারা কোথা থেকে শিখেছে? হাও, ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে এলে তো কেমন লাগলো? কি আমি ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে এসেছি? রাগী গলায়, লাইক সিরিয়াসলি? ইয়েস, অবভিয়াসলি। ভুলে গেলে পার্কিং লটে? ও, এই ফায়ার মিয়া এটা জানলো কীভাবে? হাউ ইজ পসিবল? কি কথা নেই মুখে? দেখুন, আমি ধাক্কাধাক্কি করিনি। হঠাৎ করে না দেখতে পেয়ে একটা ধাক্কা লেগে গেছে। এখানে ওই হাদারাম ছেলে বা আমার কারোরই দোষ ছিল না। সো অ্যাক্সিডেন্ট বলা যায়, তাই নাকি? জি হ্যাঁ, বলেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে লাগলাম। কিন্তু চুলে এতই জট লেগেছে যে কিছুক্ষণ পর লেগে মেগে সব ছেড়ে ছুড়ে মুখ ফুরিয়ে সোফায় এসে রইলাম। আর উনি সেই ঠেস দেওয়া দেওয়ালে দাঁড়িয়ে আমার কাণ্ড কারখানা দেখছিলেন। এই সিচুয়েশন দেখে উনি হু হা করে হেসে দিলেন।
কাণ্ড কারখানা দেখছিলেন। এই সিচুয়েশনে দেখে উনি হু হা করে হেসে উঠলেন। আমি প্রচণ্ড রেগে বললাম, চুলে থাকলে বুঝতেন কত কষ্ট করতে হয়। তখন এই বেকুবের মতো ব্যাককেল মার্কা হাসি থাকতো না। আমি শুনেছি যে বাঙালি রমণীদের সৌন্দর্যের প্রধান বস্তু হচ্ছে তাদের চুল। তারা নাকি চুলের যত্ন নেয়। চুল বলতে আগুন 3বার চুল আঁচড়ানো বাধ্যতামূলক। আর আমি তো দেখছি তুমি যে সেদিন চুল বেঁধেছিলে, আজ সেই চুল ছাড়া পেয়েছে। তাহলে চুলগুলো ভালো থাকবে কীভাবে? মোটেও না, আমি প্রতিদিন চুল আঁচড়াই। তাই বুঝি চুলের অবস্থা? আমি কিছু বললাম না, সেভাবে গাল ফুলিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর উনি এসে ঠাস করে আমার চুলগুলো আঁচড়াতে লাগলেন। আমি বাধা দিতে গেলে এক ধমকে চুপকে করে দিলেন। সুন্দর করে জট খুলে বিনুনি নামক অসম্ভব কাজ করতে গেলেন, বাট ফলাফল জিরো। এই মহান কার্য উনি সাধন করিতে পারিলেন না। রেগে মেগে বিনুনি ট্রাই করতে গিয়ে চুলগুলোতে দড়ি পাকিয়ে ফেলল। অবশ্য এটা দড়ি নাকি অন্য কিছু সেটা উপরওয়ালাই জানেন। আমি যতটা না রেগেছি তার চেয়েও বেশি অবাক হয়েছি। লোকটাকে এই মুহূর্তে কি বলবো মাথায় আছে না। উনি এখন আমার ওড়না দিয়ে কপালে লেপ্টে থাকা লাল সিল্কি চুলগুলো সরিয়ে ঘাম মুছলেন। কপালের কোণে থাকা তিলটা বেশ দেখা যাচ্ছে। আমি আরও একবার কাশ খেলাম, কিন্তু তারপরে যে বাঁশ খেতে হবে সেটা ভাবিনি। উনি ফট করে আমার কপালে চুমু দিয়ে বললেন, কপালে চুমু খেলে নাকি ভালোবাসা গভীর হয়। সো আমার কপালে চুমু দাও। আমি চিৎকার করে বললাম, না না না, নেভার। না মানে? না, নো মিসেস, নো। দিতেই হবে, বললেই হলো। মগের মুলুক নাকি? দিবে নাকি? না, আমি এত লুতুপুতু মেয়ে না যে ফটাফট মুখে খাইতে গেলে, বসতে গেলে, ঘুমাতে গেলে, সুযোগ না পেলে এবং আরও বিভিন্ন কারণে চুমু খাওয়া মেয়ে আমি নই। উনি কিছুক্ষণ ভেবে আমাকে বললেন, তাহলে ছাদে চলো। আমি সন্দেহ নিয়ে ওনার দিকে তাকালাম। বললাম, কেন? এমনি চুমু খেতে চান জোর করে, তাই না? সব মতলব বুঝি, সব কিছু বেশিই বোঝো। বয়স দেখলে মনে হয় সদ্য জন্ম নেওয়া শিশু, কথা শুনলে মনে হয় 80 বছরের দাদিমামার। এই মিয়া ফায়ার, একদম বয়স নিয়ে খোঁটা দেবেন না। নিজে কি এখন ছাদে চলো? যেতে পারি এক সপ্তাহে। উনি ভ্রুকুচকে বললেন, কি? আজ বড় চাঁদ উঠেছে, জ্যোৎস্না বিলাস করব। ওকে চলো, রাত 12টা। আমি আর উনি ছাদে মাদুর পেতে বসে আছি। অবশ্য বালিশ খাতা ছাতা নিয়ে এসেছি, সারা রাত জ্যোৎস্না বিলাস করব। আর ছাতা এনেছি যদি হঠাৎ করে বৃষ্টি আসে তার জন্য। আকাশে অল্প অল্প মেঘ দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। চাঁদের আলোতে সব কিছু দেখা যাচ্ছে। হঠাৎ করে বৃষ্টি এলে জ্যোৎস্না বিলাস আর বৃষ্টি বিলাস দুটো একসাথে হয়ে যাবে। উনি একটা বালিশ নিয়ে মাদুরের উপর শুয়ে পড়লেন। কেমন লাগছে আপনার? ভালো। ওনার কণ্ঠ শুনে কেমন যেন লাগলো আমার। জিজ্ঞেস করলাম, আপনার মন খারাপ? উনি কিছু না বলে ওনার মাথাটা আমার কোলের উপর রেখে বললেন, ছোটবেলা কেন ফিরে আসে না বলো তো খুশবু, আমার আর এসব ভালো লাগে না। চকিত চমকে উঠলাম ওনার এমন বিষণ্ণ কথায়। কেমন যেন খারাপ লাগলো। উনি আবারও ধরা গলায় বললেন, আমি ছোটবেলাকে খুব মিস করি। আমি কিছু বললাম না। উনি কথা বলে চলেছেন নিজের মতো। আমার কাছে উনি যেন এক অচেনা মানুষ। এমন আবরার আগুনকে আজ নতুন আবিষ্কার করেছি আমি। উনি মন্ত্রমুগ্ধের মতো চলে যাচ্ছে। আজকাল প্রায় আমি স্বপ্ন দেখি। স্বপ্নের মাঝে আমি কেমন উন্মাদের মতো হারিয়ে যাই। তখন চোখের সামনে ভেসে ওঠে সেই সোনালি দিনগুলো, যেগুলো হয়তো এই পৃথিবীর বুকে আর কোনোদিনও ফিরে আসবে না। আমার চোখের সামনে ভেসে ওঠে রূপালি দিনে সোনালি দুপুরের রোদের আলোয় ঝিকঝিক করা একটি মুহূর্ত। আনমনা হয়ে তাকিয়ে থাকা বর্ষার মেঘে ঢাকা আকাশের দিকে। দূরে রেললাইন, ছোট্ট পাহাড়, নদী এবং তেপান্তরের মাঠ, ভাঙা দোতলা লাল টালির ছাদ থেকে ঝাপটিয়ে নামা বৃষ্টির ফোঁটা আর বাড়ির পিছনের ঘন বন গাছগাছালির চোপ। আমি হারিয়ে যাই সেই নিস্তব্ধ অতীত, যে অতীত আমাকে বউদের থেকে হাতছানি দিয়ে আজও ডাকে। ছোটকাল সবসময় রঙিন হয়, বড়বেলা তাহলে কেন এমন হয় না খুশবু?
স্বপ্নালু চোখে খুশবু তাকালে আপনার